প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি তোমাদের কাউসার ভাইয়া তোমাদের সাথে থাকবো। তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের ভার্সিটি খ বাংলা প্রথম পত্র এর একটা গদ্য নিয়ে কথা বলবো তোমাদের সাথে এখন। বিলাসী, এটা তোমাদের হচ্ছে প্রথম পত্রের লেকচার 2। তো চলো আমরা কথা বলি হচ্ছে বিলাসীর অ্যানালাইসিস নিয়ে। অ্যানালাইসিস জিনিসটা কি সেটা তোমাদেরকে 1 নম্বর লেকচারে ভাইয়া বলছি। যদি এখানে এমন কেউ শুরু করে থাকো এই ভিডিওটা যে আগেরটা দেখোনি, মানে অপরিচিত অংশটা দেখোনি, তাহলে তোমাকে বলবো তুমি ওটা একটু দেখে আসো। তাহলে ওখানে আমরা একটু কথা বলছি যে অ্যানালাইসিস বলতে আসলে কি মিন করে সেটা নিয়ে। তো অ্যানালাইসিস মানে হচ্ছে বিগত বছরে কোন বিশ্ববিদ্যালয়ে কোন বছর এই টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে তার একটা উপস্থাপন। ঠিক আছে, এটা দেখলে তুমি বুঝতে পারবা যে তুমি ওই টপিকটাকে কিভাবে কতটুকু গুরুত্ব দিয়ে পড়বা। আসো আমরা প্রশ্ন নিয়ে কথা বলি। রম্ভা শব্দের অর্থ কি? কলা, কাঁঠাল, কমলা, আনারস। রম্ভার কাদি, খেজুর মিতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। তাই না? এসব খবর লইতেই একটা সময় তাদের আসা যাওয়ার সমস্ত সময় নষ্ট হয়ে যেত, পড়াশোনার সময় আর তারা পাইতো না। এরপরে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এডেন কি লিখে দিয়ে আসে পার্সিয়ার বন্দর। বুঝতে পারছো? তো এই কাহিনীগুলো তারা করতো। এরপরে আসো, রম্ভা শব্দের অর্থ হচ্ছে কলা। তারপরে কামাখ্যা কোথায়? আসাম, বিহার, মহারাষ্ট্র, মেদিনীপুর। কামাখ্যা হচ্ছে আসামে। আসামে কামরূপ এবং কামাখ্যা নামে দুইটা জায়গা আছে। কামাখ্যা প্লাস হচ্ছে তোমার কামরূপ। তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার জন্য এই জায়গাগুলো বিখ্যাত বা কুখ্যাত, তুমি যাই বলো বলতে পারো। মানুষ বিখ্যাত বলে, আমি বলবো কুখ্যাত। বিখ্যাত মানে বিশেষভাবে খ্যাত, এটা পজিটিভ অর্থ মিন করে আর কি। ভারতের আসামে এই জায়গাগুলো আছে, কামরূপ এবং কামাখ্যা। প্রচুর পরিমাণে সেখানে ব্ল্যাক ম্যাজিক হয়, এক কথায় শেষ। এটার প্রসঙ্গ আসছে হচ্ছে বিলাসী গল্পে, যে এরা খুব ওস্তাদ টাইপের লোক, সিদ্ধ লোক, কামাখ্যায় গিয়ে সে হচ্ছে জাদুমন্ত্রে দীক্ষিত হয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি। শরৎচন্দ্রের বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকা 1918 সালে, ভারতী পত্রিকা 1928 সালে, দৈনিক নবযুগ পত্রিকায় 38 সালে এবং সবুজ পত্র পত্রিকা 1914 সালে। উত্তর হলো ভারতী পত্রিকা 1918 সালে। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় চলে আসছে অলরেডি। আগেরটা আসছে চিটাং বোর্ড, সরি চট্টগ্রাম ইউনিভার্সিটির বিতে 23-24-এ। এটা আসছে হচ্ছে জাহাঙ্গীরনগরের সিতে 23-24 এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে 12-13-তে। তারপরে দেখো, সাপ ধরার জন্য বায়না আসলে মৃত্যুঞ্জয় না করতে পারেনি কেন? নগর টাকার প্রতি তার লোভ, বিলাসের প্রতি ভালোবাসা, সাপ ধরার নেশা, নামজাদা শ্বশুরের শিষ্য, নগদ টাকার প্রতি লোভ। টাহা টাহা এমন এক জিনিস, ও টেকা ও পাখি, তাই না? ব্যাপারটা এমন আর কি। তো এই যে টাকা যে উড়ে উড়ে আসবে, সাপ ধরলেই যে টাকা, এই জন্য মৃত্যুঞ্জয় নিজের আর সামলাইতে পারতো না, দৌড়ে যেত সাপ ধরতে। এবং শেষমেশ আমরা সেটার ফলাফলও দেখছি খুব ভয়ঙ্কর ভাবে। সাপের কামড় খায় মৃত্যুঞ্জয় মারা গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা 9 কোনটি? পল্লী সমাজ, পথের দাবি, রাঙা প্রভাত, পরিণীতা। রাঙা প্রভাত আবুল ফজলের লেখা বই, আর বাকি সবগুলোই শরৎবাবুর লেখা। এবং আমার পার্সোনালি পছন্দের লেখা হচ্ছে এটা, পল্লী সমাজ। অনেকে বলে যে ভাইয়া বই পড়া শুরু করব, কাকে দিয়ে শুরু করব? তো শরৎকে দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, তবে শরতের কোনটা দিয়ে শুরু করব? পল্লী সমাজ দিয়ে শুরু করতে পারো। কারণ পল্লী সমাজ পড়লে তুমি এত বেশি রিলেট করতে পারবা, এই জন্য আমি এটা পড়তে বলি আর কি, অনেক বেশি রিলেটেবল। গ্রামের যে পরিবেশ পরিস্থিতি, গুতাগুতি, একজনের পেছনে একজন লেগে থাকা, তারপরে হচ্ছে সোজা কথা আমরা যেটাকে বলি ভিলেজ পলিটিক্স, এটার একটা বাস্তব চিত্র, অতি বাস্তব চিত্র আছে এর মধ্যে, পড়লে বুঝতে পারবা। আমরা বলি যাহারই গায়ের জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। বাক্যাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? বিলাসী। বিলাসীকে যে মারপিট করা হইলো, এটা নিয়ে হচ্ছে এই প্রসঙ্গে এই কথাটা আসছিল, যে বিলেত প্রভৃতি ম্লেচ্ছ দেশে, ম্লেচ্ছ বলতে নিচু বংশের নিচু জাতের মানুষকে বোঝানো হয়। ইন্ডিয়ান কালচারে ব্রাহ্মণ যারা, তারা নিচু বংশের মানুষদেরকে ম্লেচ্ছ বলতো। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ পড়লেও এই কাহিনীটা পাবা। যা হোক, তো বিলাতের মানুষ অথবা ভারতের পশ্চিম অঞ্চলের মানুষ যারা ব্রাহ্মণ না, ওই অর্থে নিচু করার জন্য ব্রাহ্মণরা বলতো যে শুনেছি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে, বিভিন্ন জায়গা, অর্থাৎ ব্যঙ্গ করতেছে আর কি। যে এরকম একটা কথা প্রচলিত আছে, স্ত্রীলোক অবলা বা শারীরিক ভাবে তারা কম শক্তির, এই জন্য তাদের গায়ে হাত তুলতে পারা যায় না বা হাত তোলা হয় না। বলছে আমরা যারা গোড়া হিন্দু, সনাতনী হিন্দুরা, আমরা এটা মানি না। আমরা মনে করি
যার গায়ে শক্তি নাই তারই পিড়ায় সোজা করে দেওয়া যায়। মানে হিন্দুদের একটা আত্মসমালোচনার একটা বাক্য আর কি, এটা সোজা কথা। মৃত্যুঞ্জয়ের অন্নপাপের পেছনে কারণ কি ছিল? বিলাসের প্রতি ভালোবাসা, সমাজপতিদের নির্দেশ, অত্যধিক অভাব খেয়াল। বিলাসের প্রতি ভালোবাসা, যেটাকে অন্নপাপ বলা হয়েছে সেটা কি আসলে অন্নপাপ? না তো। কারণ সমাজ সেটাকে অন্নপাপ বলছে। এখন তার আগে তোমাকে ক্লিয়ার হইতে হবে অন্নপাপ জিনিসটা কি। অন্ন মানে এখানে খাওয়া, ভাত। তো ভাতের আবার পাপ কিসের থেকে আসে? গল্পে দেখবে এক জায়গায় বলছে যে লুচি নয়, পাঁঠার মাংস নয়, এই যে ভাত, এই যে অন্য পাপ, এটার কি আর প্রায়শ্চিত্ত আছে? দেখো একটা লাইন আছে ওই জায়গায়। অর্থাৎ সমাজের মানুষ এভাবে তাড়িত হয়েছে ওই ঘোড়ার পাম্পট্টিতে, যে নিচু জাতের মেয়ে বিয়ে করছে যে করুক না, পুরুষ মানুষ বিবাহ নিকা একটা করুক আর 10টা করুক করুক, এটা কোনো পাপই না, ঘটনাই না। আচ্ছা, তার হাতে খাবার খাইতেছে, লুচি হোক পাঁঠার মাংস হোক, কোনো সমস্যা নেই, খাইতে পারে। কিন্তু অন্য পাপ, তার হাতে ভাত খাওয়াটা বড় অন্যায়। ভাত খাওয়াটা অন্যায় তারা এসেন্সে বলছে যে অন্ন যেহেতু দিবেন, দেবী অন্নপূর্ণা বা দুর্গা, তো দেবী অন্নপূর্ণা যেহেতু অন্ন দেন, সেটা নিচু জাতের কোনো মেয়ের হাত থেকে খাওয়া যায় না, গ্রহণ করা যায় না। কত বড় মাতাল পাবলিক! অন্নপূর্ণা ধর্মের কথা, হিন্দু ধর্মের কথাই যদি বলি, অন্নপূর্ণাকে খালি ভাত দেন। অন্নপূর্ণা, অন্ন তো এখানে একটা সার্বিক শব্দ, টোটাল মানে তাদের ধর্মীয় সেন্স থেকে যদি বলি, তাহলে অন্নপূর্ণা অন্ন দিবেন, খাবার দিবেন। কারণ অন্নপূর্ণা, অন্যের একটা শাব্দিক শব্দ শব্দ বা অর্থ ভাত আছে, এই কারণে তার হাত থেকে ভাত খাওয়া যাবে না। লুচি হইলে খাওয়া যাবে, সন্দেশ খাওয়া যাবে, পাঁঠার মাংস খাওয়া যাবে, ভাত খেলে কোনো সমস্যা? এটা হলো অন্য পাপ। এখন প্রশ্ন হচ্ছে, সমাজের চোখে যেটা অন্য পাপ, মৃত্যুঞ্জয় সেটা করলো কেন? করলো বিলাসের প্রতি ভালোবাসার কারণে। সিম্পল। কারণ বিলাসীকে সে এত বেশি ভালোবাসছে, একটা সময়ে গিয়ে এই অন্য পাপ কি আর সমাজকে বললো না বললো, এটাকে সে আর পাত্তা দেয় নাই। এ আবার একটা কি কথা! বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয়ের অন্নপাপ, বিলাসী সেবা পরণত, স্ত্রীলোকের গায়ে হাত তোলা, সাপুড়ের মেয়েকে নিকা করা। স্ত্রীলোকের গায়ে হাত তোলা, সরি হাত না তোলা। তো স্ত্রীলোকের গায়ে হাত না তোলা মানে ওই যে বিলেত প্রভৃতি ম্লেচ্ছ দেশে এরকম একটা বিশ্বাস আছে যে হচ্ছে স্ত্রীলোক দুর্বল, তাদের গায়ে হাত তোলা যায় না। এ আবার কি কথা? সনাতনী হিন্দু এটা মানে না। এ আবার কি কথা? মানে হচ্ছে এই মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, তাদেরকে মারপিট করা যাবে না, এটা কেমন কথা? আমরা সনাতনীর এটা মানি না। মানে এই কথা বলে হিন্দুদের আহ সমাজের যে ব্যাড কালচারটা, এটাকে ব্যঙ্গ করা হয়েছে আর কি। বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন, চতুরঙ্গ, ভারতী, সাধনা। ভারতী পত্রিকাতে 18 সালে, আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে আসছে 22-23-এ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বির যে অ্যানালাইসিসটা সেটাই তোমাদের দেখাই। এর প্রশ্নগুলো, সি এর প্রশ্নগুলো ভেতরে থাকে, আমরা অ্যানালাইসিস সেগুলো উল্লেখ করি না, মনে রাখবা, ঠিক আছে? এরপরে, কারণ অ্যানালাইসিসটা বি বেসড করে আমরা করি আর কি, বি বেসড, এটা মাথায় রেখো। ওটা যেহেতু আমরা বি বেস করে করি, এই জন্য বিটা ওখানে দেখায়, বাট ভিতরে যখন প্রশ্ন রাখি তখন সবগুলো রাখি। এরপরে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। কে কাকে বলেছে? মৃত্যুঞ্জয় নেড়াকে। বিলাসী নেড়াকে, নেড়া বিলাসীকে, বিলাসী মৃত্যুঞ্জয়কে। বিলাসী বলেছে নেড়াকে। এবং এই কথা শোনার পরে নেড়া খুব সেন্টি খাইছে, যে আমি এটা পুরুষ মানুষ, প্রথমত আমারে বলছে যে একলা যেতে ভয় করবে না তো। বিরাট লাগছে এই করতে। মেয়ে মানুষ আমার জিজ্ঞেস করে, সে আমারে সঙ্গ দিবে, আগাই দিবে আমি ভয় পাইলে। আমি পুরুষ হয়েছি কেন? তাহলে আমি লাউ গাছে দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। আচ্ছা, তারপরে আবার বলছে যে, সেজন বলছে না কোনো অসুবিধা নাই, শুধু আলোটা দাও, তুমি আসতে হবে না। তারপরে বলছে ঘন জঙ্গলের পথ, একটু সাবধানে পা ফেলে যেও। ঘন জঙ্গলের পথ মানে এখানে সাপ খুব থাকতে পারে, হাঁটার সময় সাবধান থাকে। এরপর সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে এবার যদি সাপে যদি ধরে তাহলে তো শেষ। মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে? বলা হয়েছে বিলাসী গল্পে। এটা একটা মন্ত্রের লাইন, বুঝতে পারে মন্ত্র দিয়ে কোনো লাভ হয় নাই। অন্য পাপ, বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আসে? আছে? অন্য পাপ কে করেছিল? অন্য পাপ, বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্য পাপ করেছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। সমাজের চোখে পাপ, কিন্তু আসলে সেটা হচ্ছে ভালোবাসা, তাই না? মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আর ভালোবাসার জন্য মানুষ, এটা হচ্ছে প্রয়োজন, ঠিক না? সো কে কোন কত বেশি, কে কতটা সুন্দর, তারপরে কার সোশ্যাল স্ট্যাটাস কত হাই, এর সাথে আসলে ভালোবাসার সম্পর্ক আছে কিনা আমার ডাউট আছে। এর সাথে অন্য কিছু দুনিয়াবী জিনিসের সম্পর্ক থাকতে পারে, ঠিক না? এখন তো কমার্শিয়াল যুগে এই ক্যাপিটালিস্ট চিন্তা ভাবনায় সবকিছু টাকা দিয়ে মানুষ মাপে, আর এই জন্যই দেখো ডিভোর্সের সংখ্যা একদম মানে কি একটা অবস্থা হয়ে গেছে, তাই না? এই এই আছে বিয়ে, তো এই নেই।
যাই হোক, তারপরে দেখো তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ, পুতির মালা। এখানে কার কথা বলা হয়েছে? বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের কথা। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বড় বংশের ছেলে, তাই না? তো উচ্চ বংশীয় ছেলে, ক্ষত্রিয় ছেলে, কিন্তু সে এবার বিয়ে শাদী করার পরে বিলাসীর বাড়িতে গিয়ে বিলাসীর বাপের কাছ থেকে, মানে শ্বশুরের কাছ থেকে সাপ ধরা শিখে পুরোপুরি সাপুড়ে হয়ে গেছে, মালু হয়ে গেছে, ওই জায়গায় বলা আছে। তো এখন মানে বিলাসীরা যে তোমার বংশগতভাবে নিচু আর কি, আর মৃত্যুঞ্জয়ের উঁচু। তো মৃত্যুঞ্জয় যেহেতু ওই বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেছিল, বিলাসীদের গ্রামে চলে গেছিল, গিয়ে বিলাসীদের গ্রামে গিয়ে ওখানে বিলাসীদের পাড়ায় গিয়ে সে একদম তার মাথায় গেরুয়া পাগড়ি, গেরুয়া মানে হচ্ছে গেরুয়া তো একটা কালার, বুঝতেই পারো। এরপরে বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ, এই যে যেটা পরে পুতির মালা দিয়ে রীতিমতো সাপুরের বেশ ধারণ করে বসে গেছে। এখন আর তারে দেখলে বোঝাই যায় না যে এই সে মৃত্যুঞ্জয়। এখানে এনারা এটাই ব্যাখ্যা করছে, শরৎবাবু নেড়ার মুখ দিয়ে এটা বুঝাইছেন যে মানুষ ভালোবাসার কারণে নিজের সমস্ত কিছুকে ত্যাগ করতে পারে, নিজেকে সে চেঞ্জ করতে পারে। বহু ব্রাহ্মণের ছেলে মুসলমান হয়ে গেছে, কসাই হয়ে গেছে, এখন গরু নিজের হাতে কাইটা বিক্রি করে, এই কথা বলা আছে। অনেক উচ্চ বংশীয় ছেলে ডোমের মেয়েকে বিয়ে করে ডোম হয়ে গেছে। তো এখন ঘটনা হইলো যে তারা যে নিজেকে এভাবে চেঞ্জ করে, তারা যে ইনহেরিটেন্স নিজের মধ্যে ছিল সেটাকে ছাইড়া দিয়া যে নতুন ভাবে আবার নতুন জায়গায় চলে আসে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে ওই প্রেম, ওই ভালোবাসা তাকে এমন ভাবে নিজেকে পরিবর্তন করে আরেকটা জায়গায় নিয়ে যেতে বাধ্য করে। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্প মন্দির। এরপরে হচ্ছে অতিকায় হস্তে লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, কার উক্তি? মৃত্যুঞ্জয় বিলাসী নেড়া ভূদেব বাবু বলছে যে আমি বলিব না অতিকায় হস্তে লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, নেড়া তার লজিকে কথাটা বলছিল যে হিন্দু ধর্ম যে গর্ব করে গৌরব করে যে আমরা নানান সংস্কারকে মানি, এই জন্য হিন্দু ধর্ম হাজার হাজার বছর ধরে টিকে আছে। তো নেড়া যুক্তি হিসেবে বলছে যে টিকে থাকাই তো সার্থকতা না, কারণ পৃথিবীতে এক সময় ম্যামথ ছিল, সাইজে অনেক বড় হাতি, এটা এখন আর নাই। কিন্তু তেলাপোকা তার আগে থেকে ছিল, এখন পর্যন্ত আছে, তো লাভ কি হয়েছে? তেলাপোকা থাকলে কি আর না থাকলে কি? তেলাপোকার মতো করে থাকলে এখানে অর্জনটা কি? তো হিন্দু ধর্ম যে টিকে আছে তো তেলাপোকার মতো টিকে আছে, ওই লজিকে সে বলছে কথাটা। তো এই টিকে থাকার মধ্যে তো কোনো সার্থকতা নাই। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? পথের দাবি। এবং এই উপন্যাস 1925 কি 26 সালের দিকে এটা নিষিদ্ধ হয়ে গেছিল। শরৎবাবুর একমাত্র বই যেটা নিষিদ্ধ হয়েছিল, এটার মধ্যে রাজনৈতিক মেসেজ আছে বা তোমার ব্রিটিশ বিরোধী কথাবার্তা আছে এই কারণে। এবং ব্রিটিশরা নজরুলের বই নিষিদ্ধ করে দিয়েছিল 5টা, নজরুলের লেখা আলোচনা করার সময় সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। বিলাসী গল্পে উল্লিখিত ভূদেববাবু ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট, ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক, এনার খোড়া বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। মানে ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের কথা যে প্রসঙ্গের মধ্যে আসছে, ওই জায়গা থেকে এই কথাটা নেওয়া হয়েছে আর কি। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। এরপরে হচ্ছে বিলাসী গল্পে বর্ণিত স্কুলের সেকেন্ড ক্লাস বর্তমানে কোন শ্রেণী? সপ্তম, অষ্টম, নবম, দশম। ফার্স্ট ক্লাস হচ্ছে ক্লাস 10, ফার্স্ট ক্লাস হচ্ছে ক্লাস 10, এরপরে সেকেন্ড ক্লাস 9, থার্ড ক্লাস 8, ফোর্থ ক্লাস 7। তাহলে যেহেতু সেকেন্ড ক্লাস বলছে তাহলে নবম শ্রেণী, ক্লাস 9। কারণ তখন ধরা হয়তো উপরের দিক থেকে নিচের দিকে তোমার হচ্ছে কাউন্ট করা হইতো আর কি। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? সপ্তাহ খানেক। তো হাজবেন্ড মারা গেছে, এই বিরহটা, কষ্টটা বিলাসী সহ্য করতে পারে না। আত্মহত্যাকে আমরা সমর্থন করি না, তো বিলাসী কেন মারা গেল সেই জায়গা থেকে যদি আলোচনা করি আর কি। বিলাসী সমস্ত কিছু জুড়ে ছিল মৃত্যুঞ্জয়, ঠিক না? তার চেতনা জুড়ে। সে মৃত্যুঞ্জয় মারা গেলে 1 সপ্তাহ পরে বিলাসী কি করছে? সুইসাইড করছে। তার ঘরে প্রচুর পরিমাণে সাপের বিষ ছিল, সে বিষ খেয়ে সে মারা গেছে। দেখো, এমন করে মানুষ ঠকায়ও না, মূলত ঠকিও না। বিলাসী গল্পে কেন এই উক্তিটি করা হয়েছিল? নির্বিষ সাপের মুখ থেকে বিষ বের করার অভিনয় করায়, শরীরে সাপ ধরা নিষেধ বলে, সাপ ধরতে না যাওয়া, মৃত্যুঞ্জয় মিথ্যা মন্ত্র বলে বিষ বা ঝাড়তো বলে, সাপ তাড়ানো শিকড় বিক্রি করতে বলে, শিকড় বিক্রি করতো। আমার একটা অভিজ্ঞতার কথা মনে পড়ছে, তো এই জন্য আমি এটা পড়তে গিয়ে আমার হাসি চলে আসছে। আমি পার্সোনালি যেসব জিনিস ভয় পাই তার মধ্যে সাপ একটা, স্বীকার করতেছি। প্রত্যেকেরই কিছু না কিছুতে ফোবিয়া থাকে। হাইট ফোবিয়া আছে আমার, উপরের দিক থেকে তাকাইলে নিচে, এটা নাকি 99% মানুষেরই থাকে, কম বেশি। কম বেশি, আমারটা খুব সামান্য, তো হাইটের ফোবিয়া আছে। আমি সাপ ভয় পাই,
বেশিক্ষণ দেখতে পারি না, অদ্ভুত লাগে। আবার ধরো হাতে লাঠি আছে, আমি বাইরে মেরে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই, ওইটা ভয় না। ভয় মানে হচ্ছে যে এখন আমি যদি, আমার হাতে কিছু না থাকে, সে যদি আমাকে আক্রমণ করে বা ভুলে আমি তার গায়ে পাড়া দিয়ে ফেলি, লাইক আমি তার কিছু বেশিক্ষণ দেখতে পারি না, ওইরকম একটা আর কি, নিতে পারি না। লাঠি থাকলে ধরো বাইরে সোজা করে দেবো, ওই অর্থে ভয় পাই। তো ছোটবেলায় সাপের খেলা খুব কমন ছিল, তোমরা এগুলো এখন হয়তো দেখো না। খুব কমন ছিল সাপের খেলা, রাস্তাঘাটে বিভিন্ন সময় বেদেরা দেখাইতো, বৈশাখী মেলায় দেখতাম অনেক সময়, নিয়ে বসতো এক কোনায়, মানুষ দেখতো। আমি নিজেও এটা দেখছি, শিকড় বিক্রি করার এই কারিশমাটা, এবং আমি এটাকে প্রচন্ড বিশ্বাস করতাম যে ঘটনা সত্য। বুঝছো, যে সাপের মাথার কাছে, মুখের কাছে এরকম ছোট একটা শিকড় বা করে এরকম কিছু একটা নেওয়া হয়, নিলেই সাপ একদম ধরো ফনা তোলা অবস্থায় এটা দেখানো হয়, ফুস করে ফনা নামায় ফেলে তারপরে পালাইতে চেষ্টা করে। এবং আমি দেখতাম যে অনেক জায়গায় আমি এটা দেখছি, যে ঘটনা এইভাবেই দেখাচ্ছে এবং কিছু একটা নেওয়ার পরে সাপ পালায় যাচ্ছে, আর আমি খুব বিশ্বাস করতাম যে এটা খুব বিশাল জিনিস। বুঝছো। যাই হোক, গল্প পরে বুঝলাম, পরবর্তীতে লাইফের অভিজ্ঞতা থেকে বুঝলাম এই কাহিনী, কাহিনী ঘটনা গল্পও আছে, যে সাপটা দিয়ে কারিশমাটা দেখানো হবে, ওই সাপকে আগে দুইটা কাজ করতো, বিষ দাঁতটা ভাঙতো, আর তার মুখে শিক বা কোনো কিছু একটা লোহার জিনিস গরম করে ছেঁকা দিত। ও দিলে তো সাপ গরম পাইছে, তার কষ্ট লাগছে, এখন ওই তার মুখের কাছে তুমি লোহার শিক নাও, গরম জিনিস, আর শিকড় বাকড় যাই নাও, সাপ ভয় পায়, পালায়। ওই যে সাপ পালাইছে তার নিজের ভয়ে, আর বোঝাচ্ছে যে এটা এই শিকড়ে ভয় পাইছে, সুতরাং এটা আপনার কাছে রাখেন, সাপ আপনার কাছে আসবে না। মানে কি ধরনের কথাবার্তা, কত মানে বড় লেভেলের ভণ্ডামি, তাই না? বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় মূলত কার নাম? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কৃষ্ণ। মহেশ্বর মৃত্যুকে জয় করেছেন যিনি, তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। এটা হিন্দু ধর্ম অনুযায়ী মহেশ্বর বা শিবের আরেক নাম। শিবের অনেকগুলো নাম আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা নাম। শিব, মহাদেব, মহেশ্বর, ধূর্যটি, ভূম হচ্ছে তোমার ব্যোমকেশ, হ্যাঁ ব্যোমকেশ, এগুলো তার নাম। তারপরে শূলপাণি, ইত্যাদি নানান নাম আছে। তারপরে দেখো, আহ হইল কি, কলি কি সত্যি উল্টাইতে বসিল? বিলাসী গল্পে কেন উক্তি করা হয়েছিল? সদ্য বিধবা স্ত্রী বিলাসী স্বামীর চিতায় সহমরণ যেতে অসম্মত ছিল বলে, মৃত্যুঞ্জয় কায়দা ছিল সাপুরের বিয়ে হয়েছিল বলে, মৃত্যুঞ্জয় সাপুরের মেয়ের হাতে ভাত খেয়েছে বলে, পল্লী গ্রামের মানুষজন গুরুতর অসুস্থ মৃত্যুঞ্জয়ের খোঁজ করেনি বলে। কলি কি সত্যই উল্টাইতে বসিল? কলিকাল হচ্ছে হিন্দু ধর্মের যে শেষ যুগ, আমরা যেটাকে আখেরি জামানা বলি আর কি, শেষ সময় এখন যেটা চলছে। তো আখেরি জামানার লক্ষণ হলো সব ভালো জিনিসগুলো গুরুত্ব হারায় ফেলবে, খারাপ জিনিসগুলোকে প্রমোট করবে মানুষ, বাজে জিনিসের চর্চা হবে বেশি, বড়রা ছোটদের কাছে সম্মান পাবে না, ছোটরা বড়দের কাছে স্নেহ পাবে না, অর্থাৎ খারাপ জিনিসগুলো বেশি চর্চিত হবে, এক কথায় শেষ। এটা আখেরি জামানার কথা। হিন্দু ধর্মেও এই শেষ সময়টাকে কলিকাল বলা হয়েছে। ওদের চারটা যুগের কথা ওরা বলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। তো কলিকে সত্য উল্টাইতে বসিল, মানে একদম কলির কালকে ঠিকঠাক মতো আইসা পড়ছে নাকি রে? কারণ কি? কারণ মৃত্যুঞ্জয় সাপুরের মেয়ের হাতে ভাত খেয়েছেন। এটা তো হওয়ার কথা না, এটা তো ধর্মীয় সংস্কার না। কায়েতের ছেলে, হ্যাঁ, সে একটা সাপুরের মেয়ে নিকা করছে, তারপরে তার সাথে সংসার করতেছে, তার হাতে ভাত পর্যন্ত খাইতেছে, বিশাল খারাপ কাজ এই অর্থে। ভুজ্যি উচ্চজ্ঞ শব্দদ্বয় কোন গল্পে ব্যবহৃত হয়েছে? বিলাসী, মাসি পিসি, বা বিলাসী মহুয়া। বিলাসী অপশন দুবার, ডেফিনেটলি বিলাসী, উপরেটা নিলাম আর কি। এরপরে মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়তো তা বর্তমানে কোন শ্রেণী? মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো। তো থার্ড ক্লাসে পড়া মানে হচ্ছে অষ্টম শ্রেণী, কারণ 10, এটা ফার্স্ট ক্লাস, 9 সেকেন্ড ক্লাস, তারপরে হচ্ছে তোমার 8, মানে অষ্টম শ্রেণী, থার্ড ক্লাস, এভাবে এভাবে হিসাব করা হতো তখন, উপরের দিক থেকে নিচের দিকে। বিলাসী গল্পের কথক, মানে নেড়ার কথা বলছে আর কি, বিলাসী গল্পের কথক কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? 2, 2.5, 3, 3.5। গল্পের শুরুর দিকে বলা আছে পাকা এত ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে যাই, তাই না? তো 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত, আসতো 2 ক্রোশ, তাহলে 4 ক্রোশ। এই জন্য বলছিল কি পাকা 4 ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে যাই, মানে যাওয়া আসা করে, আর যাওয়ার সময় তাহলে 2 ক্রোশ পথ হাঁটতো, এই জন্য উত্তর এখান থেকে 2 নিতে হবে আর কি। কে কবি নন? শরৎচন্দ্র, বাকিরা সবাই কবি। সুফিয়া কামাল, শামসুর রহমান, কামিনী রায় প্রত্যেকেই কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে ডিলিট উপাধি পান? ডিলিট 35, 36, 37, 38।
শরৎবাবু মারা গেছে 38 সালে, তার 2 বছর আগে উনি ডিলিট পাইছেন 1936 সালে। ডিলিট একটা সম্মানসূচক ডিগ্রি। এটার অর্থ হচ্ছে তোমার, এটা কিন্তু ডিলিট করে ফেলা না, ডিলিট, ডক্টর অব লিটারেচার, ডক্টর অব লিটারেচার। গৃহদাহ উপন্যাসের লেখকের রচনা কোনটি, মানে গৃহদাহ যিনি লিখছেন তিনি এখান থেকে কোনটা লিখছেন, বৈকুণ্ঠের উইল। আর কৃষ্ণকান্তের উইল যেটা, এটা লিখছেন হচ্ছে তোমার বঙ্কিম। এরপরে তিথিডোর বুদ্ধদেব বসু, কৃষ্ণ চরিত্র খুব সম্ভবত বঙ্কিম, আই এম নট শিওর, তবে এটা বুদ্ধদেবের লেখা। আর বৈকুণ্ঠের উইল হচ্ছে গৃহদাহ উপন্যাসের লেখকের লেখা, অর্থাৎ শরৎবাবুর লেখা। এই দুইটা উইল দুইজনের লেখা, মাথায় রেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন, দেবানন্দপুর। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরে হয়তো তাহার কোনো সন্তান পায় না। লাইনটি কোন লেখক কোন গল্পের অন্তর্গত, বিলাসী। আরেকটি শক্তি, এটা হচ্ছে সোজা কথা, ভালোবাসা, প্রেম, মহাব্বত। মানে এরা তার জবানিতে যে সমালোচনাটা করছে আর কি সমাজের, সোসাইটির, যে বিয়ে মানে হচ্ছে এটা ডকুমেন্ট, এটা কন্ট্রাক্ট, একটা সংসার ধর্ম পালনের সক্ষম ছেলে মেয়ের যুগলকে একসাথে থেকে দিয়ে দিয়ে বলা হলো তোমরা সংসার করো। এখন তারা একসাথে থাকার বা সেক্সুয়াল জীবন প্র্যাকটিস করার সুযোগ পাইলো, সামাজিকভাবে স্বীকৃতি পাইলো, বাচ্চা উৎপাদন করতেছে, লাইফ চলতেছে, এটা সমাজ এমনটাই মনে করে। কিন্তু একে অপরের মনের যে সন্ধান, একজন আরেকজনের হৃদয়ের অন্তঃস্থলের ভালোবাসার যে সন্ধানটা পাওয়া, মনটাকে যে জয় করা, এটা সমাজে হয়েই ওঠে না। এটারই বিরোধিতা করেছে হচ্ছে এরা এই জায়গায়, বলছে এটা কেমনে সম্ভব, লাইফ চলতেছে, আমরা একে অপরের মনের সন্ধানই পাইলাম না। এখন বিলাসী মৃত্যুঞ্জয় একে অপরের হৃদয়কে জয় করছে বলে সমাজ এটা মানতে পারে নাই, কারণ সমাজ হৃদয় জয় করার বিষয়গুলোকে প্রাধান্য দেয় না। সমাজ বোঝে এটাই যে যাতে যাতে সমানে সমানে বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার হবে, দ্যাটস ইট। কিন্তু তুমি একের হৃদয়কে অপরের জয় করে নিয়েছো, এখন তোমার মধ্যে তো সমস্যা হয়েছে, উচ্চ বংশ নিচু বংশ লেগে গেছে ভেসাল, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টিকর্ম, শেষ লেখা, শেষের পরিচয়, শেষ গান, সবগুলোই। একটু খেয়াল করে দেখো, শেষ লেখাটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর শেষের পরিচয় যেটা, এটা শরৎবাবুর। তো উত্তর আমরা সব শেষ থেকে নিতে পারবো না, শেষের পরিচয়টা নিতে পারবো। আরেকটা আছে শেষ প্রশ্ন, এখানে প্রশ্ন নাই, তো ওটাও নেওয়া যাচ্ছে না। এরপরে ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা পাঁচিলের শেষ পর্যন্ত আসিল, বাঁকুড়া নিচের কোন গল্প থেকে নেওয়া হয়েছে, বিলাসী। আরেকটা প্রদীপ নিয়ে আগায় দিতে আসছে বিলাসী নেড়াকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডিগ্রি প্রদান করে তার নাম, সম্মানসূচক পিএইচডি, সম্মানসূচক ডিএসসি, সম্মানসূচক ডিলিট, ডিফেল, ডিলেট। কিন্তু মৃত্যুঞ্জয় পল্লীগ্রামের ছেলে, পাড়াগাঁয়ের ড্যাশ মানুষ। মৃত্যুঞ্জয় বিলাসী গল্পের গল্প শূন্যস্থান আছে আলো বাতাস, জলের কাদায়, তেলে জলে, খেয়ে পড়ে, তেলে জলে। কারণ মৃত্যুঞ্জয় পল্লীগ্রামের ছেলে, পল্লীগ্রামের তেলে জলে মানুষ হয়েছে, মানে এই পল্লীর সাথে তার নারীর সম্পর্ক, তার বন্ধন অবিচ্ছেদ্য। বিলাসী গল্পে 19 শতকে যে সমাজ সংস্কারকের কথা আছে তার নাম ঈশ্বরচন্দ্র, রামমোহন, অক্ষয় কুমার, ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায়, ওই যে ভূদেব বাবু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিলাসী গল্পে ফার্স্ট ক্লাস বলতে কোন শ্রেণীকে বোঝানো হয়েছে, ফার্স্ট ক্লাস, দশম। এরপরে হচ্ছে তোমার কোনটি শরৎচন্দ্র রচনা নয়, ঘরে বাইরে, দেনা পাওনা, চরিত্রহীন, দেবদাস। ঘরে বাইরে, ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। তারপর বিলাসী গল্পটি কার জবানিতে বিবৃত, বিলাসী গল্প নেড়ার জবানিতে বিবৃত। কার আত্মহত্যা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে দেখা দিল, বিলাসীর। কারণ সমাজ এটা নিয়ে একটা সময় মানে ট্রল করছে আর কি, যে ট্রল মানে বুঝতেই তো পারো, যে হ্যাঁ তুমি হচ্ছে গিয়ে নিচু জাতের, বিয়ে করছো কায়স্থের ছেলে, তারে টেনে নামাইছো তার বংশের মর্যাদা থেকে, বামুন হয়ে চাঁদে হাত দিছো, তো হবে তো পরিণতি খারাপ, এই অর্থে আর কি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের জাত পরিচয়, কায়স্থ।
কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী গল্পের কথাটা কে বলেছে? নেড়া, ঘোষ পাড়ার লোক, মৃত্যুঞ্জয় বিলাসী। এটা ডিরেক্ট মৃত্যুঞ্জয় বলছে। কারণ বিলাসীর লজিক ছিল এখানে বাসা করছে, বাসা করছে মানে হচ্ছে সংসার তো আর একটা সাপে একলা করতে পারে না। সংসার নিশ্চয়ই করার জন্য দুইটা সাপ লাগছে। তো কাগজ আনছে মানে বাসা বানাইছে, বাসা বানাইছে মানে এখানে ডিম হবে, বাচ্চা হবে, খুব স্বাভাবিক। একা হইলে এত এত আয়োজন থাকতো না। তো কাগজ দেখে বিলাসী বলছে সাপ এক জোড়া তো আছে, বেশিও থাকতে পারে সংসার যেহেতু। তো মৃত্যুঞ্জয় বলছে কেমনে বুঝলা? বলছে এই যে কাগজ। তারপরে মৃত্যুঞ্জয় বলছে কাগজ ইঁদুরও আনতে পারে। সে বলছে না, ইঁদুর আনতে পারে, তবে আমি বলে দিচ্ছি সাপ এখানে আছে এবং একটা না বেশি আছে। এবং সাপুরের মেয়ে যেহেতু, বুঝতেই পারো, তারা এগুলো বুঝতে পারে বংশগতের, কি বলে, বংশগতির ধারা অনুযায়ী, অভিজ্ঞতা থেকে। শেষে আমরা দেখি এটাই প্রমাণ হয় বিলাসী যেটা বলছিল। কবে যে সে থার্ড ক্লাসে উঠিয়েছিল এ খবর আমরা কেউই জানিতাম না। বিলাসী গল্পে কার সম্পর্কে বলা হয়েছিল? মৃত্যুঞ্জয়। ও থেকে হস্তে লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। উক্তিটির লেখক কে? উক্তিটির লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র দেশ ছেড়ে বার্মা গিয়েছিলেন কিসের তাগিদে? জীবিকার তাগিদে। বার্মা মানে হচ্ছে বর্তমানের মিয়ানমার। টিকিয়ে থাকার চরম সার্থকতা নয়, গল্প মন্তব্যটি কোন রচনা থেকে নেওয়া? বিলাসী। বিলাসী গল্পে ব্যবহৃত ফুড ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়? সপ্তম শ্রেণী। কারণ আমি আবার লিখে দিই, দেখো এটা প্রশ্নটা দিতেই পারে। 10, 9, 8, 7। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এর উপরে দিক থেকে নিচের দিকে হিসাব করা হতো, তখন ভালো করে বুঝবা। নেড়ার প্রথম দৃষ্টিতে বিলাসীর রূপ ছিল তাজা ফুলের মতো শুকনো, পাপড়ির মতো রঙিন, গোলাপের মতো, বাসি ফুলের মতো। বাসি ফুলের মতো ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, একটুখানি স্পর্শ করিতে গেলে, হাত দিয়ে ধরিতে গেলে ঝরে পড়বে ইত্যাদি। নেড়া কোন বঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে? পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। একটু খেয়াল করো, আহ এখানে যে প্রসঙ্গগুলো আসছে এলাকাগুলোর, সেখান থেকে যদি উত্তরটা নিই, তাহলে সে দক্ষিণবঙ্গের কথাটা আসবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে অনেক লেভেলের এক্সপিরিয়েন্স নিছে, বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে। বিলাসী গল্পের ন্যাড়া চরিত্রে কোন লেখকের জীবনের ছায়াপাত ঘটেছে? বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ, প্রমথ। শরৎ নিজে। কারণ ন্যাড়া চরিত্রে যদি লেখকের জীবনের ছায়াপাত ঘটে থাকে, তাহলে এটা নিজের জীবনেরই। অর্থাৎ শরৎবাবু নিজে যেটা বিশ্বাস করতেন, তার যে পার্সোনাল ফিলোসফি, সেটা তিনি প্রকাশ করেছেন কার চরিত্রের মাধ্যমে? ন্যাড়া চরিত্রের মাধ্যমে। অনেক সময় রাইটাররা নিজের বিশ্বাস এবং দর্শনকে তার যে চরিত্র আছে, বিভিন্ন চরিত্র তৈরি করে তার মাধ্যমে প্রকাশ করে। আমি তোমার একটা উদাহরণ দিই। উপন্যাসের নাম পদ্মা নদীর মাঝি, লেখকের নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস পড়লে দেখবে এখানকার চরিত্র আছে, চরিত্রটা হচ্ছে হোসেন মিয়া। কি মিয়া? হোসেন মিয়া। এই হোসেন মিয়া চরিত্রের ভিতর দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় তার নিজের স্বপ্নকে এখানে অনেকভাবে প্রকাশ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে মার্ক্সবাদী ছিলেন। রাজনৈতিক দর্শনের যে বিশ্বাস তার, উনি মার্ক্সবাদী একজন তোমার তাত্ত্বিক ছিলেন, বা তাত্ত্বিক তো না, বিশ্বাসী ছিলেন মার্ক্সবাদী দর্শনকে উনি বিশ্বাস করতেন। কার্ল মার্ক্সের যে সমাজতন্ত্র, সোজা কথা, এটা এখানে হোসেন মিয়ার মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ হোসেন মিয়াও এমনই একটা ক্যারেক্টার যে এই জাতীয় ফিলোসফিতে বিশ্বাস করে। এবং হোসেন মিয়া একটা ময়নাদ্বীপ নামে একটা দ্বীপ কিনে, যে দ্বীপে সে একটা রাষ্ট্র তৈরি করতে চায়, এবং ওই রাষ্ট্র তৈরি করার যে রূপরেখা, ওই রাষ্ট্রে বাস্তবায়িত হবে যেসব চিন্তা ভাবনা, এগুলো যদি তুমি দেখো তাহলে দেখবো সবগুলোই মার্ক্সবাদী দর্শনের চিন্তা। অর্থাৎ মানিক তার নিজের স্বপ্নকে হোসেন মিয়ার চোখ দিয়ে দেখাইছে আর কি। তো ওখানেও শরৎবাবু নিজে যেগুলো বিশ্বাস করতেন, এগুলো সবগুলো ন্যাড়া চরিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। অনেক ডিপ সেন্সের প্রশ্ন। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। এইটে পড়তো, এইটে। শরৎচন্দ্রের কোন উপন্যাসে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায়? বৈশাখ, জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, বৈশাখ 1325, জ্যৈষ্ঠ 1325, 1326, 1326।
বৈশাখ 1325। ওদিকে হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে, কোন গল্পে উক্তিটা আছে? এটা আছে হচ্ছে বিলাসী গল্পে। পল্লী সমাজ কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিছুক্ষণ আগে আলোচনা করেছি। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর খুড়া বাগানের কত অংশ দখল করলো? যা আছে সব। 16 আনা। 16 আনা মানে পুরোটা। এখন 16 আনা দিয়ে পুরোটা কেন মিন করে? 16 আনা হচ্ছে একটা পূর্ণ একক। সোজা কথায় বুঝে রাখো। পূর্ণ একক বুঝো না? যেমন 1000 গ্রাম 1 কিলোগ্রাম, বা 100 পয়সাতে 1 টাকা। ঠিক আনার হিসাবেও 16 আনায় 1 টাকা হয়। বুঝে গেছে? তো এই জন্য 16 আনা দ্বারা কোনো কিছুর পূর্ণ একককে মিন করা হয় আর কি। আমরা বলি না যে ঠিক আছে 16 আনা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, মানে পুরোপুরি সমস্ত হবি ফিল আপ হয়েছে আর কি, ওই রকম। নেড়াকে মৃত্যুঞ্জয় অপু বিলাসী গল্পের কথক, মৃত্যুঞ্জয়ের খুড়া বা খুড়ো বিলাসী গল্পের কথক। কথক মানে হচ্ছে যে বলেছে, যার জবানিতে এটার প্রকাশ আসছে আর কি, এটারে কথক বলা হয়। তারপরে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি, বিলাসী গল্পের কথাটি কার? বিলাসী গল্পের কথাটা হচ্ছে বিলাসীর। কারণ যখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে নেড়া তাদেরকে দেখলো, কথাবার্তা বলল, সেখান থেকে যখন বের হইলো, বের হওয়ার সময় তো পেছন থেকে সে বললো আর কি যে আগাই দিতে আসছে, আগাই দিতে আসা, তারপরে বলছে যে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কিনা। এখন রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কিনা, ওই যে একলা যেতে ভয় করবে না তো, পুরুষ মানুষ, মানে নেড়া পুরুষ আর কি, হ্যাঁ, তাকে যখন এই কথা প্রস্তাব দিল আর কি বিলাসী, তখন সে বলছে যে না, মেয়ে মানুষ জিজ্ঞেস করে একলা যেতে ভয় করবে না তো। তারপর বলছে না, ভয় করবে না, যেতে পারবো, কোনো অসুবিধা নেই, শুধু আলোটা দাও, তোমার হাতে যে আলোটা আছে সেটা দিলেই চলবে। কোন চরিত্রে লেখকের জীবনের ছায়াপাত ঘটেছে? অপু, নেড়া, তপু, মোদাব্বের। যেটা আমরা একটু আগেই বলছিলাম, কোন চরিত্রে লেখকের জীবনের ছায়াপাত ঘটেছে, অর্থাৎ নিজের চিন্তাকে প্রকাশ করা হয়েছে নেড়া চরিত্রের ভিতর দিয়ে। এই অপু হচ্ছে হৈমন্তীর চরিত্র, বারবার আসতেছে ক্যারেক্টারটা হৈমন্তী। 9-10-এর কোশ্চেন তো, তখন হৈমন্তী গল্পটা পাঠ্য ছিল। তপু হচ্ছে 21-এর গল্প। তপু 21-এর গল্প। মুদাব্বের, এটা হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী। একটি তুলসী গাছের কাহিনী, তোমাদের বইতে এখনো আছে গল্পটা, সিলেবাসে নাই। পড়তে পারো, তোমরা তো আবার সিলেবাসের বাইরে হইলে পড়ো না। কাহিনী বানান তো মনে হয় রসিকার দিয়ে লেখা না? সিলেবাসের বাইরে হইলে তো তোমরা বাহ, এটা পড়লে বিরাট কবিরা গুনাহ হয়ে যাবে, এটার আশেপাশে তোমরা আর যাও না। একটি তুলসী গাছের কাহিনী, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। এখানে দেখবা হচ্ছে 1947 সালের দেশ বিভাগ নিয়ে গল্পটা। পাকিস্তান অঞ্চলের হিন্দুদেরকে পিড়াইয়া হিন্দুস্তানে পাঠানো হয়েছে, হিন্দুস্তান অঞ্চলের মুসলমানদেরকে পিড়াইয়া পাকিস্তান অঞ্চলে পাঠানো হয়েছে। সো কলকাতার কিছু মুসলমান মারপিট খায়া ঢাকায় আসছে, আর ঢাকার কিছু হিন্দু মারপিট খেয়ে কলকাতায় গেছে। এই হলো চিত্রটা আর কি। তো দেখানো হয়েছে কলকাতার মুসলমান ছেলে পেলে, যারা ওখানে খুব কষ্টের দিনাতিপাত করত, গরিব ছিল, খুব অসুবিধার মধ্যে তাদের জীবন, তারা ঢাকায় আসছে, আসে একটা হিন্দু বাড়ি ফাঁকা পায়ে দখল করে ফেলছে। ওই বাড়িটা হিন্দুদের ছিল। তো সিম্পলি ঢাকার হিন্দুরা মাইর খেয়ে যেহেতু ইন্ডিয়াতে চলে গেছে 47-এর দেশভাগের সময়, পাকিস্তান তাদেরকে সহ্য করবে না, তারা হিন্দুস্তানে গেছে। তো হিন্দু বাড়িটা ফাঁকা বাড়ি, দোতলা বাড়ি, বিশাল বাড়ি, ফাঁকা, ভেতরে উঠান মুঠান আছে অনেক দূর, এবং বাড়ির কোনাতে একটা তুলসী গাছ। আর মুসলমানরা এই বাড়িতে এসে ঢুকছে, তারা বলতেছে হিন্দুর কোনো চিহ্ন এখানে রাখা যাবে না, বাড়ি তো তোদের না বেটা, তোরা হিন্দুর চিহ্ন রাখবি না, মানে তোদের তো বাড়ি না এটা। তো তারা এখানে এসে তুলসী গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। একদল তুলসী গাছ উপড়ায় ফেলাই দিবে, আরেক দল বলতেছে না থাকুক না, ওই ঠান্ডাতে সর্দিতে তুলসীর পাতা অনেক উপকার করে। এই নিয়ে তাদের মধ্যে একটা গোলমাল হয়, মানে মানসিক ভাবে একটা কথা কাটাকাটি হয়। তারা কাজ করে বিভিন্ন জায়গায়, সারাদিন কাজ করে, বিকালবেলা আয়সা আড্ডা আড্ডা দেয়, এবং ওই তুলসী গাছ নিয়ে আলোচনা হয়। খুব মজার গল্পটা, কিন্তু অনেক ফিলোসফি আছে, হাই লেভেলের শিক্ষা আছে এখানে। একটা সময় লোকাল গভর্নমেন্ট তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, স্বাভাবিক, এটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সরকারি সম্পত্তি হয়ে যাবে। ওইখানে একটা চরিত্র আছে মোদাব্বের, বুঝতে পারছো? আর তপু 21-এর গল্প জহির রেহানের লেখা, এটা এখন আর নাই, আমাদের সময় তখন পাঠ্য ছিল। মানে আমার জীবনে পড়া এখন পর্যন্ত সব থেকে সুন্দর ছোট গল্পগুলোর একটা এই 21-এর গল্প। কারণ ছোট গল্পের যে ডেফিনেশন, শেষ হয়েও হইল না শেষ, তারপরে নাটকীয়তা, তারপরে শুরুর কথা শেষে যাওয়া, শেষের কথা শুরুতে চলে আসা, তারপরে তোমার কোনো ঘটনা কোনো ইঙ্গিত না দিয়ে ঘটে যাওয়া, অর্থাৎ ছোট গল্পের সব থেকে পারফেক্ট দৃষ্টান্ত হতে পারে এটা।
এটার একদম শেষ লাইনটা শুরুতে, আর শুরু শুরু লাইনটা একদম শেষে। এটা হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র তপুকে নিয়ে। গল্পের শুরুতে দেখবা সেই তপু আবার ফিরে এসেছে, দেখো কয়েক বছর আগে মেডিকেলের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, সে আবার আসছে। মানে কেমনে যে আসছে এটা বুঝতে বুঝতে একদম শেষ টেনে চলে যেতে হয়। তারপরে স্মৃতিকাতরতা আসবে, মানে তার তপুর বন্ধুরা তপুর ব্যাপারে স্মৃতিকাতরতা প্রকাশ করতেছে, দেখাইতেছে। মানে একটা সময় তপুর সাথে তাদের জীবন চলছিল, তারা একই রুমে থাকতো, গল্পগুজব হইতো, তপু ঘুম থেকে সবাইকে তুলতো, "এই উঠো, সকাল হয়ে গেছে, পড়াশোনা করতে হবে", ইত্যাদি। তপুর একটা গার্লফ্রেন্ড ছিল রেনু নামে, রেনু মাঝে মধ্যে এখানে আসতো, ছিপছিপে গঠনের মেয়ে। তারপরে তারা আজিমপুরের দিকে হাঁটতে যাইতো, নানান ভাবে আছে কথাগুলো। একটা সময় গিয়ে শেষের দিকে বোঝা যায় তপু যে ফিরে আসছে, তাকে মেডিকেলের মোড়ে দেখছিল, মেডিকেলের মোড়ে দেখার পরে আর কোনোদিন দেখা হবে না তারা জানতো, কিন্তু সেই তপু ফিরে আসছে। গল্পের ভিতরে বলে আসছে এই তপুর মিলিটারিতে যাওয়ার বা আর্মিতে চাকরি করার শখ ছিল, কিন্তু বাম পাটা একটু উচ্চতায় কম ছিল আর কি। বাম পায়ের যে টিবিয়া ফিবুলা, যেটা হাঁটুর নিচের যে হাড়, টিবিয়াস আর ফিবুলা, এটা একটু ছোট ছিল দৈর্ঘ্যে, এই জন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে সে এমন করে হাঁটতো তবু। তবে ভালো মতো না দেখলে বোঝা যাইতো না, এই কথা আছে গল্পের ভিতরে। তো লাস্টে গিয়ে পরিষ্কার হয়েছে, যেহেতু এরা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ওই তপু ভাষা আন্দোলনের শহীদ, তার কপালে ঠিক এই জায়গায় গুলি লাগছিল, লাগার পরে মেডিকেলের মোড়ে তার ডেড বডিটা পুলিশ বা আর্মি ওরা তুলে নিয়ে গেছিল। অর্থাৎ ধরো কোনো অথরিটি যদি 30 জনকে মেরে 20 জনকে গুম করে ফেলতে পারে, তাহলে মানুষ জানবে 10 জনকে মারছে। বুঝতে পারছো? ওই রকম ভাবে তপুর লাশ তারা গুম করছিল। আর পরে তপুর কঙ্কালটা কেউ একজন কোনো জায়গা থেকে কালেকশন করে মেডিকেলের ছাত্র রুমে নিয়ে আসছে। মেডিকেলে যারা পড়াশোনা করে তারা তখন মানব শরীরের যে সবকিছু নিয়ে তাদের নাড়াচাড়া করতে হয়। আমরা যেখানে কঙ্কাল ভয় পাই, সেখানে তারা দেখবা যে তাদের রুমে কঙ্কাল ঝুলায় রাখে, আর্টিফিশিয়াল কঙ্কাল, আর অনেকে অরিজিনাল কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করে। এবং আমাদের এখানে এই স্টুডিও গুলোতে দেখবা তোমাদের ভাইয়া আপুরা অনেকের সময়, অনেক সময় আমাদের ফ্রি ক্লাসও আছে, দেখবা এই কঙ্কাল টঙ্কাল নিয়ে আসে, মাথার খুলি টুলি সব নিয়ে এসে তারপরে দেখায়, অ্যানিমেশন দিয়েও দেখায়, আবার প্র্যাকটিক্যালি হাতে নিয়েও দেখায়। স্বাভাবিক, শিখাইতে গেলে দেখাইতে হবে। তো ওই কঙ্কাল, তপু ফিরে আসছে মানে তপুর কঙ্কাল ফিরে আসছে। তো কিভাবে বুঝতে পারছে তারা একটা সময় গিয়ে? তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে গুলিটা লাগছিল কিন্তু ওর কপালে। তখন তাকায় তবুর কঙ্কাল ভালো মতো ঝুঁকে পড়ে টেস্ট করে, রাহাত নামে একটা ক্যারেক্টার আছে ওখানে, রাহাত দেখলো যে সর্বনাশ, এ তো ঠিকই আছে, এখানটা গর্ত। আচ্ছা, বলছে যে ওর একটা পা, বাম পায়ের হাড় 2 ইঞ্চি ছোট ছিল, দেখতো তাড়াতাড়ি দেখ। তখন তারা দ্রুত ফিতা দিয়ে মাপে থেকে ঘটনা তো সত্য, এই কঙ্কালের বাম পায়ের টিবিয়া ফিবুলা যেটা, এটা 2 ইঞ্চি ছোট। তখন এই কঙ্কালের উপরে ঝুঁকে পড়ে তারা বলতেছে তপু, মানে ওরা বুঝতে পারছে এটা ওদের বন্ধু তপু ফিরে আসছে। মানে যেটা, যে বন্ধু তাদের সাথে এই রুমেই থাকতো, এই রুমে আবার ব্যাক করছে, তবে তপুর কঙ্কালটা, এবং তারা প্রমাণ করছে যেটা তপু, সেই তপু যাকে মেডিকেলের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, সে আবার ফিরে এসেছে। দেখছো? মানে একদম পুরা রিভার্স অবস্থা, শেষের কথা শুরুতে, শুরুর কথা শেষে। কি মারাত্মক একটা গল্প। এবং জহির রায়হানের লেখা তো, জহির রায়হানের লেখা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখার একটা স্টাইল তার মধ্যে পাবা। ছোট ছোট বাক্যে উনি উনি কথা বলেন এবং খুব সুন্দর করে সহজ ভাষায় উপস্থাপন করেন। ওকে। আর হৈমন্তী গল্পটা শোনাবো না, এটা তোমাদের জন্য রেখে দিলাম। এটা এখন তোমাদের যেখানে অপরিচিতা, আগে এখানে রবীন্দ্রনাথের হৈমন্তী পাঠ্য ছিল। অপরিচিতার যে নায়ক অনুপম, এটা যেমন কোনো কাজের না, লালমুলা, ওই অপুটাও হৈমন্তীর নায়ক, ওটাও কাজের না, ওটাও লালমুলা। তো তোমরা ওইটা একটু পড়তে পারো। এবং তোমাদেরকে শুধু ক্লু দিব হচ্ছে, অপরিচিতাও প্রেমের গল্প, হৈমন্তী প্রেমের গল্প, তবে হৈমন্তী বেশি মাখো মাখো প্রেমের গল্প। এখন তো না পড়ে পারবা না আমি জানি, পড়বা। কই থেকে পড়বা? বই থেকে পড়ো, অথবা গুগল করে পড়তে পারো। আর এখান থেকে তথ্য নিব, নেড়া কেন নিছি, কিভাবে নিছি, বুঝতেই পারছো। বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচায়ক? ঔদার্য, মহত্ব, দান ধ্যানের, সংকীর্ণতার। প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ হচ্ছে সকালবেলায় স্মরণ করার যোগ্য, অর্থাৎ আইডল মনে করা যায় যাকে আর কি। সংকীর্ণতার, ওখানে এটা ব্যঙ্গার্থে আসছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় 8 নম্বর কোশ্চেন, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে অন্য পাপের জন্য দায়ী করেছিল? মৃত্যুঞ্জয়ের খুড়া, নালতের মিত্র, হরিপুরের সমাজ, মৃত্যুঞ্জয়ের শ্বশুর। এখান থেকে যদি ভালো উত্তর নিতে হয়, তাহলে হরিপুরের সমাজ এবং মৃত্যুঞ্জয়ের খুড়া দুটো নিতে হবে।
এখন সমাজ সেটাকে একটা সময়কে বিশ্বাস করছে, বাট এটা প্রসার করছে যেটা, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের খুড়া দায়ী করছিল। খুড়া মানে হচ্ছে চাচা। মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন 10-15 বিঘা, 20-25 বিঘা, 25-30 বিঘা, 30-40, 20-25 বিঘা, 20-25 বিঘা। 33 শতকে 1 বিঘা হয়। 33 শতকে 33 শতক সমান সমান 1 বিঘা। 33 শতক সমান সমান 1 বিঘা। তো 20-25 বিঘা মানে হিউজ, অনেক বড় বাগান। আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় আমরা তো বিঘা বলি না, আমরা কানি বলি। এরা এখানে যেমন এটা বই পুস্তকের হিসাব কিতাবে হিসাব 33 শতক 1 বিঘা, আর আমরা 30 শতকে 1 কানি বলি। এখন তোমরা আবার অনেকে কাঠা বুঝো। 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিটের মতো মনে হয়, অর্থাৎ 1 কাঠা প্রায় 1.5 শতকের মতো আর কি, হ্যাঁ, বা 1 শতক থেকে সামান্য বেশি। যাই হোক, তো 20-25 বিঘা মানে আমি যদি 20 বিঘা ধরি, কানি ধরলে সেটা হয়ে যাবে প্রায় 25 কানি। আর 25 বিঘা ধরলে 27, 28 বা 30 কানির মতো, ওইরকমই। অর্থাৎ 20-25 বিঘা মানে 20-25 কানিও জমি যদি ধরো, ওরে বিশাল বাগান, তাই না? আমি দুইটা পরিমাপ বোঝানোর চেষ্টা করলাম, যে যেভাবে বুঝতে পারো। এত বিশাল বাগানের মালিক ছিল মৃত্যুঞ্জয়, এবং সেটা ইজারা টিজারা দিয়ে ওখানটা আমটাম বিক্রি করে তার সারা বছরের খাওয়া পড়া চলতো বলা হয়েছে। সহমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত? এটা হচ্ছে বিলাসী। সহমরণ মানে হচ্ছে হাজবেন্ড যদি মারা যায়, তার সাথে স্ত্রীকে পোড়ায় ফেলা হইতো তোমার জ্বলন্ত চিতায়, জীবন্ত স্ত্রীকে। এটা বল্লাল সেন নামের এক রাজা, সেন বংশের, 1160 থেকে 1180 ওই সময়টায় উনি শাসন করেছিলেন। লক্ষণ সেনের বাবা, বাংলার যে স্বাধীন রাজা ছিল একটা সময় মুসলমানদের আগমনের আগে, 1204 সালে বখতিয়ার খলজির কাছে যার পরাজয় হয়েছে, লক্ষণ সেন, সেই লক্ষণ সেনের বাবা বল্লাল সেন। এই বল্লাল সেনের কৌলিন্য প্রথা থেকে এটা আসছিল। লম্বা ইতিহাস, সেদিকে এখন যাচ্ছি না, অন্য কোনো ক্লাসে বলবো তোমাদের, বা কোন ওয়ান শটে ওইগুলোতে বলছিও হয়তো। যাই হোক, তো হাজবেন্ড মারা গেলে তার স্ত্রীকে, একাধিক স্ত্রী থাকতো তখন মিনিমাম ক্ষেত্রে, তো তাদেরকে পুড়ায় ফেলা হইতো, ওটাকে বলতো সহমরণ। বুঝছো? তো এই ছিল কথা। আমরা একদমই শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবা। তোমাদের সাথে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।